জাওয়াদের সেই লাগামহীন ভালোবাসার চিহ্নগুলো রূপকথার শরীরে এখন এক নতুন প্রাণের স্পন্দন হয়ে জেগে উঠেছে। সকালের নরম আলোয় জাওয়াদ যখন দেখল রূপকথা জানালার ধারে দাঁড়িয়ে উদাস মনে বাইরের দিকে তাকিয়ে আছে, সে পা টিপে টিপে পেছন থেকে গিয়ে ওকে জড়িয়ে ধরল। জাওয়াদের শক্ত দু হাত রূপকথার পেটের ওপর আসতেই রূপকথা শিউরে উঠল। জাওয়াদ ওর কাঁধে থুতনি রেখে ফিসফিস করে বলল, "কি ভাবছো বেবি গার্ল? আমাদের এই নিষিদ্ধ প্রেমের ফসল বুঝি তোমাকে খুব ভাবিয়ে তুলছে?" জাওয়াত রূপকথাকে জানালার ধার থেকে সরিয়ে দিয়ে আলতো করে বিছানায় বসালো। ওর চোখে আজ এক অন্যরকম গভীরতা, যেখানে উগ্রতার সাথে মিশে আছে এক অদ্ভুত মায়া। সে রূপকথার সামনে হাঁটু গেড়ে বসলো এবং রূপকথার কামিজের নিচ দিয়ে নিজের হাতটা তার পেটের কোমল ভাঁজে গতিতে বিচরণ করতে লাগলো। রূপকথা লজ্জায় আর আবেশে চোখ বুজে ফেলল। জাওয়াদ ওর পেটের ওপর নিজের তপ্ত ঠোঁট ছোঁয়ালো, ঠিক সেই জায়গায় যেখানে এক নতুন প্রাণস্পন্দন বড় হচ্ছে। রূপকথা অস্ফুট স্বরে বলল, "উৎস সাহেব, যদি সবাই জেনে যায় এই বাচ্চাটা তো আমাদের সব লুকাচুরি শেষ করে দেবে।" জাওয়াদ বাঁকা হেসে রূপকথার চিবুকটা উঁচিয়ে ধরল। ওর আঙুলগুলো রূপকথার ঠোঁটের উপর এক নেশাতুর ছন্দে নাচছে। জাওয়াদ বলল, "জানুক না সবাই। আমি তো চাই সারা পৃথিবী জানুক যে রূপকথা কেবল জাওয়াদের, আর এই যে ভেতরে যে বাড়ছে সে তো আমারই অংশ। একে আমি রাজপুত্রের মতো আগলে রাখবো।" জাওয়াদ রূপকথাকে নিজের দিকে টেনে নিয়ে ওর গলায় গভীর এক চুমু এঁকে দিল, যেখানে জাওয়াদের দাঁতের হালকা চাপে রূপকথা যন্ত্রণায় একটু কুঁকড়ে গেল। জাওয়াত থামল না। সে রূপকথার সারা মুখে ছোট্ট ছোট্ট অসংখ্য চুমু এঁকে দিতে লাগলো। সে রূপকথাকে বিছানায় পুরোপুরি শুইয়ে দিয়ে ওর উপর ঝুঁকে এলো। জাওয়াদের হাত তখন রূপকথার শরীরের প্রতিটি ভাঁজে নিজের আধিপত্য আবার নতুন করে শুরু করেছে। তবে এবারের ছোঁয়ায় এক ধরনের প্রশান্তি ছিল, যেন সে রূপকথার ক্লান্ত শরীরটাকে নিজের উত্তাপ দিয়ে ভরিয়ে দিতে চায়। জাওয়াদ রূপকথার কানের লতি আলতো করে কামড়ে ধরে বলল, "এখন থেকে তোমাকে আমি আরো বেশি চোখে চোখে রাখবো। তোমার প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা চাহনি, সবকিছুর ওপর কেবল আমার হুকুম চলবে।" রূপকথা জাওয়াদের প্রশস্ত বুকে মুখ লুকিয়ে ওর গায়ের সেই উগ্র পারফিউমের গন্ধে মাতাল হয়ে রইল। বাইরে তখন বৃষ্টির রিমঝিম শব্দ শুরু হয়েছে। ঘরের ভেতরে জাওয়াদ রূপকথাকে নিজের বাহু ধরে এমনভাবে পিষে ধরেছে যে তাদের মাঝে বাতাসেরও জায়গা নেই। জাওয়াদ রূপকথার চুলে হাত বুলিয়ে দিয়ে ওর কপালে একটা দীর্ঘ চুম্বন এঁকে দিল। রূপকথা অনুভব করল এই মানুষটার উত্তপ্ত ভালোবাসায় সে এখন এক পূর্ণাঙ্গ নারী। জাওয়াদের প্রতিটা স্পর্শ ওকে মনে করিয়ে দিচ্ছে যে সে এখন আর একা নয়। জাওয়াদের এক অবিচ্ছেদ্য অংশ ওর ভেতরেই বেড়ে উঠেছে। জাওয়াদ রূপকথাকে আরো নিবিড় করে জড়িয়ে ধরে ওর কানে ফিসফিস করে বলল, "আমাদের এই গল্পের কোনো শেষ নেই রূপকথা। আজ থেকে আমাদের এই মিলন এক নতুন মহাকাব্য লিখবে।" সারা দুপুর সেই বৃষ্টির দুপুরে জাওয়াদ আর রূপকথা একে অপরে ডুবে রইল। জাওয়াদের অবাধ্য হাতগুলো রূপকথার সারা নিজের অধিকারের মানচিত্র এঁকে দিচ্ছে। আর রূপকথা জাওয়াদের এই গভীর আর মায়াবী শাসনে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলল। তাদের এই নিষিদ্ধ প্রণয় এখন এক মধুর সত্যের দিকে এগিয়ে চলেছে, যেখানে ভয় থাকলেও ভালোবাসার পাল্লায় ভারী। বৃষ্টির শব্দ ছাপিয়ে জাওয়াদের অট্টহাসি আর রূপকথার চাপা কান্নার শব্দ একাকার হয়ে গেল। জাওয়াদ রূপকথাকে বিছানা থেকে তুলে নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড় করালো। রূপকথার ফ্যাকাশে মুখ আর সামান্য স্ফীত উদরের ওপর নিজের হাত রেখে জাওয়াদ দর্পের সাথে বলল, "বেবি গার্ল, তোমার ভেতরে যে স্পন্দন আমি টের পাচ্ছি তা তো কোনো সাধারণ স্পন্দন নয়। আমি নিশ্চিত আমার এই অবাধ্য রক্তের উত্তরাধিকারী হয়ে একজন নয়, দুজন আসছে। যমজ রাজপুত্র বা রাজকুমারী তোমার এই শরীরকে শাসন করতে শুরু করেছে।" রূপকথা আতঙ্কে জাওয়াদের হাত খামচে ধরল। "উৎস সাহেব, আপনি কি পাগল হয়ে গেছেন? যমজ সন্তান, বাড়িতে সবাই জানলে আমাদের জ্যান্ত কবর দেবে।" জাওয়াদ বাঁকা হাসল। ওর চোখে তখন এক আদিম জেদ। সে রূপকথার কানের লতি কামড়ে ধরে ফিসফিস করে বলল, "কবর দিলেও আমরা একসাথেই থাকবো। কিন্তু আজ আমি চোর সেজে থাকতে আসিনি। চলো আজ এই উৎসবের বাড়িতে আসল উৎসবটা শুরু করি।" জাওয়াদ রূপকথার হাত শক্ত করে ধরে ঘর থেকে
বেরিয়ে এলো। রূপকথা আলুথালু চুল আর গলার সেই নীলচে দাগগুলো তখনও ঢাকা পড়েনি। ড্রয়িং রুমে নানি, বড় চাচা আর বাকি সবাই বিকেলে চা নিয়ে বসে গল্প করছিলেন। জাওয়াদ রূপকথাকে টানতে টানতে সবার মাঝখানে এনে দাঁড় করালো। সবার চোখ তখন বিস্ময়ে চড়ক গাছ। নানি চশমাটা নাকের ডগায় নামিয়ে বললেন, কিরে জাওয়াদ, রূপকথার এই হাল কেন? আর তুই ওকে এভাবে ধরে আছিস কেন? জাওয়াদ রূপকথার কোমরে নিজের হাতটা এমনভাবে পেঁচিয়ে ধরল যেন সে কোনো ট্রফি জয় করেছে। সে সবার দিকে তাকিয়ে মেঘমন্দ্র স্বরে ঘোষণা করল, নানি, আপনাদের এই রূপকথা এখন আর কেবল আপনাদের নাতনি নয়, ও আমার সন্তানের মা হতে চলেছে। আর শুধু একটা নয়, আমাদের এই নিষিদ্ধ প্রেমের সাক্ষী হয়ে ওর ভেতরে যমজ প্রাণ বেড়ে উঠছে। আজ থেকে রূপকথা কেবল জাওয়াদের আর কারোর নয়। মুহূর্তের মধ্যে পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। বড় চাচার হাতের চায়ের কাপটা মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। নানি বুক চেপে ধরে সোফায় বসে পড়লেন। রূপকথা লজ্জায় আর অপমানে মাটির সাথে মিশে যেতে চাইছিল, কিন্তু জাওয়াদের শক্ত বাঁধন ওকে 1 ইঞ্চিও সরতে দিল না। জাওয়াদ আরো এক ধাপ এগিয়ে গিয়ে সবার চোখের দিকে চোখ রেখে বলল, কেউ যদি ওকে একটা কটু কথা বলে, তবে মনে রাখবেন, আমি জাওয়াদের চেয়ে বেশি খতরনাক কেউ হবে না। রূপকথার শরীরের প্রতিটি ইঞ্চি এখন আমার অধিকার, আর ওর ভেতরে ওই 2টা প্রাণ আমার অস্তিত্ব। রূপকথা জাওয়াদের কাঁধে মুখ লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে উঠল। জাওয়াদ ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সবার সামনেই ওর কপালে একটা দীর্ঘ আর গভীর চুম্বন এঁকে দিল। সে রূপকথাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে সবার চোখের সামনে দিয়ে আবার নিজের ঘরের দিকে পা বাড়ালো। সে জানতো আজ থেকে লড়াইটা শুরু হলো, কিন্তু এই লড়াইয়ে সে রূপকথাকে নিজের শরীরের বর্ম দিয়ে আগলে রাখবে। যমজ সন্তানের আসার সংবাদে বাড়ির আকাশ ভেঙে পড়লেও জাওয়াদের মনে তখন জয়ের এক বুনো আনন্দ। জাওয়াদের এই দুঃসাহসী পদক্ষেপ রূপকথার জীবনকে এক নতুন মোড় দাঁড় করালো। সে ঘরের দরজা বন্ধ করে রূপকথাকে বিছানায় নামিয়ে দিয়ে ওর পেটে কান পেতে শুনতে লাগলো সেই যমজ প্রাণের মৃদু ধ্বনি। জাওয়াদ রূপকথার চোখের জল মুছে দিয়ে বলল, কেঁদো না বেবি গার্ল, আজ থেকে তুমি এই বাড়ির রানী আর আমি তোমার পাহারাদার। জাওয়াদের এই গভীর আর বেপরোয়া ভালোবাসা তখন এক নতুন ইতিহাস সূচনা করলো, যেখানে সমাজকে তুড়ি মেরে সে নিজের অধিকার আদায় করে নিল। বাড়ির বড়দের পাথরের মতো নিস্তব্ধতা যেন জাওয়াদের জেদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। জাওয়াদ রূপকথাকে পাঁজাকোলা করে নিজের ঘরে নিয়ে সে দরজাটা সজোরে আটকে দিল। বাইরে তখন কান্নাকাটি আর তর্কের তুমুল শোরগোল, কিন্তু সেই চার দেয়ালের ভেতরে জাওয়াদ এক অন্য সাম্রাজ্য তৈরি করেছে। সে রূপকথাকে বিছানার নরম গদিতে বসিয়ে দিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসলো। রূপকথার চোখে তখনও নোনা জলের ধারা। সে জাওয়াদের শার্টের হাতা খামচে ধরে বলল, উৎস সাহেব, আপনি কি করলেন? নানি তো হার্ট অ্যাটাক করবেন, সমাজ আমাদের থুতু দেবে। জাওয়াদ রূপকথার 2 হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে ওর তালুতে গভীর এক চুম্বন এঁকে দিল। ওর চোখে আজ কোনো হিংস্রতা নেই, আছে এক আদিম অধিকারবোধ। সে ফিসফিস করে বলল, সমাজ? সমাজ তো আমাদের এই তৃষ্ণা মেটাতে আসেনি বেবি গার্ল। যখন মাঝরাতে আমি তোমার শরীরের ভাঁজে নিজেকে হারিয়ে ফেলি, তখন কি সমাজ আমাদের পাহারা দেয়? দেয় না। তাহলে আজ তাদের কেন ভয়? জাওয়াদ রূপকথার ভিজে চোখের পাতাগুলো নিজের ঠোঁট দিয়ে মুছে দিল। সেই রূপকথার কামিজের ওপর দিয়ে ওর পেটে সেই সামান্য স্ফীত অংশে নিজের কান পাতল। জাওয়াদ এক অদ্ভুত প্রশান্তির চোখ বুজে বলল, শুনতে পাচ্ছ? আমার 2 রাজপুত্র বা রাজকুমারী বোধহয় এখনই তাদের বাবার শাসন টের পাচ্ছে। ওরা বড় হবে আমার অবাধ্যতার প্রতীক হয়ে। জাওয়াদ রূপকথাকে আলতো করে বিছানায় শুইয়ে দিয়ে ওর পায়ের তোড়াগুলো খুলে দিল। ওর হাতের আঙুলগুলো রূপকথার গোড়ালি থেকে শুরু করে উরুর সন্ধিস্থল পর্যন্ত এক ধীর আর মাদকতার ছন্দে বিচরণ অনুভব করতে লাগলো। রূপকথা অনুভব করলো জাওয়াদের এই গভীর ভালোবাসা এখন অনেক বেশি দায়িত্বশীল। জাওয়াদ রূপকথার নাইটির ফিতেটা আলতো করে খুলে দিয়ে ওর পিঠের নিচে নিজের শরীর রাখলো। সেই রূপকথার নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে ওর গলার সেই নীলচে দাগটার ওপর নিজের ঠোঁট ডুবিয়ে দিল। রূপকথা শিউরে উঠে জাওয়াদের কাঁধ জড়িয়ে ধরল। জাওয়াদ আজ খুব ধীরে, খুব মায়ায় রূপকথাকে আদর করতে করতে বলল, ওর প্রতিটি স্পর্শ ছিল আগামী আশ্বাস। জাওয়াদ রূপকথার ঠোঁটে নিজের
ঠোঁট মিলিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, "আজ থেকে তুমি আর একা নও। তোমার ভেতরে আমার অস্তিত্ব ডালপালা মেলেছে। আমি চাই এই যমজ প্রাণ তোমার মতোই সুন্দর আর আমার মতোই জেদি হোক।" সে রূপকথাকে সারারাত নিজের বাহু ধরে আগলে রাখল। বাইরে পৃথিবী উল্টে গেলেও জাওয়াদ এক চুলও নড়ল না। সে রূপকথার কপাল বরাবর চুমু খেয়ে ওকে শান্ত করল। সকাল হওয়ার আগেই জাওয়াদ রূপকথার জন্য গরম দুধ আর ফল নিয়ে এলো। সে নিজে হাতে রূপকথাকে খাইয়ে দিতে দিতে বলল, "এখন থেকে তোমার শরীরটা কেবল তোমার নয়, ওটা আমার আমানত। আমি চাই না আমার বাচ্চারা কোনো অভাব বোধ করুক।" জাওয়াদের এই নতুন রূপ দেখে রূপকথা অবাক হলো। যে মানুষটা এতদিন কেবল ছিঁড়ে-খুঁড়ে খেত, সে আজ কতটা যত্নশীল। জাওয়াদের রূপকথাকে আবার জড়িয়ে ধরে ওর পেটে হাত বুলিয়ে দিয়ে এক গভীর রোম্যান্সের সূচনা হলো, যেখানে চেয়ে মমতার টান ছিল কয়েক গুণ বেশি। জাওয়াদের ঘোষণার পর উৎসবের বাড়িতে যেন এক নিস্তব্ধ শ্মশানের হাহাকার নেমে এলো। কিন্তু সেই হাহাকার জাওয়াদের কানে পৌঁছালো না। সে রূপকথাকে নিজের শোবার ঘরের বিছানায় বসিয়ে দিয়ে সজোরে দরজাটা আটকে দিল। আজ আর কোনো লুকাচুরি নয়, আজ থেকে এই ঘরটাই রূপকথার কেল্লা। জাওয়াদ রূপকথার সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসল এবং ওর কাঁপতে থাকা হাত দুটো নিজের শক্ত মুঠোয় পুরে নিল। রূপকথা অঝরে কাঁদছিল। ওর চোখের জল জাওয়াদের হাতের উপর তপ্ত শিশিরের মতো ঝরছে। জাওয়াদ ওর চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে ধমকের সুরে কিন্তু ভীষণ আদুরে গলায় বলল, "কেঁদো না বেবি গার্ল। যারা আজ তোমাকে আঙুল তুলে দেখাচ্ছে, কাল তারাই আমার সন্তানদের সামনে মাথা নত করবে। আজ থেকে তোমার এই শরীর কেবল তোমার নয়, এটা আমার দুই রাজপুত্রের সিংহাসন।" জাওয়াদ রূপকথাকে কামিজের ওপর দিয়ে ওর পেটের সেই সামান্য স্ফীত অংশে নিজের তপ্ত ঠোঁট ছোঁয়ালো। রূপকথা শিউরে উঠে জাওয়াদের চুল হাত চালিয়ে দিল। জাওয়াদ এখন আর আগের মতো কেবল ছিঁড়ে-খুঁড়ে খাওয়ার মতো নেশায় নয়, ওর ভালোবাসায় এখন অদ্ভুত আদিম মহত্ত্ববোধ মিশেছে। সে রূপকথাকে বিছানায় পুরোপুরি শুইয়ে দিয়ে ওর পায়ের পাতা থেকে শুরু করে হাঁটুর ভাঁজ পর্যন্ত এক নেশাতুর ছন্দে আঙুল চালাতে লাগলো। রূপকথা অনুভব করল জাওয়াদের এই গভীর ভালোবাসা এখন অনেক বেশি সংবেদনশীল। জাওয়াদ ওর পেটের ওপর নিজের কান পেতে শুনতে চাইল সেই যমজ প্রাণের মৃদু কম্পন। সে ফিসফিস করে বলল, "শুনতে পাচ্ছ রূপকথা? ওরা বলছে ওদের বাবা যেন ওদের মাকে সারারাত এভাবে নিজের বুকের পাঁজরের নিচে আগলে রাখে।" বাইরে তখন ঝোড়ো হাওয়া আর বৃষ্টির তাণ্ডবে শুরু হয়েছে। কিন্তু ঘরের ভেতরে জাওয়াদের মায়াবী গন্ধে ভরা পরিবেশ তৈরি করল। সে রূপকথাকে নিজের প্রশস্ত বুকের সাথে এমনভাবে লেপ্টে ধরল, যে রূপকথা জাওয়াদের হৃৎপিণ্ডের প্রতিটা ধকধকানি নিজের শরীরে অনুভব করতে পারছিল। জাওয়াদ ওর ঘাড়ের সেই পুরনো নীলচে দাগটার ওপর আবার নতুন করে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। রূপকথা যন্ত্রণায় আর তার সুখে জাওয়াদ কাঁধ খামচে ধরল। জাওয়াদ আজ খুব ধীরে, খুব সন্তর্পণে রূপকথাকে আদর করতে লাগলো, যেন সে কোনো দামি কাঁচের পুতুলকে ভাঙার ভয়ে অতি সাবধানে স্পর্শ করছে। ওর হাতের তালু যখন রূপকথার শরীরের প্রতিটি বাঁকে এক নিষিদ্ধ মানচিত্র এঁকে দিচ্ছিল, মাঝরাতে যখন বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন, জাওয়াদ রূপকথাকে পাজা খোলা করে জানালার বাইরে ইজি চেয়ারে নিয়ে গিয়ে বসল। জোছনা আর বৃষ্টির ঝাপটা পর্দার ফাঁক দিয়ে ভেতরে আসছিল। জাওয়াদ রূপকথার চুলে মুখ গুজে দিয়ে ওর কপালে বারবার চুমু খেতে লাগলো। সে রূপকথার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, "তুমি কি জানো রূপকথা, তোমার এই ভারী হয়ে আসা শরীরটা আমার কাছে এখন পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। আজ থেকে আমাদের এই মিলন এক নতুন মহাকাব্য লিখবে। কাল সকালে যখন নানি বা চাচি আবার আসবে, আমি তাদের বুঝিয়ে দেব, জাওয়াদের শিকার হাতে দেওয়ার সাহস যেন কেউ না দেখায়।" রূপকথা জাওয়াদের বুকে মুখ লুকিয়ে এক দীর্ঘ প্রশান্তির নিঃশ্বাস ফেলল। সে জানল এই মানুষটা যতটা ভয়ংকর, ঠিক ততটাই তার সুরক্ষা কবচ। জাওয়াদের এই নিবিড় শাসনে রূপকথা নিজেকে পুরোপুরি সঁপে দিল এক নতুন আগামীর নেশায়।